20 বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান। জামাত ক্ষমতায় গেলে নব্য ফ্যাসিবাদ আবির্ভাবের শঙ্কা বিএনপি নেতাদের। পরিবার ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি আর চায় না মানুষ, বললেন জামাত আমির। আজ যোগ দেবেন রাজশাহীর জনসভায়। নির্বাচন ঘিরে মুন্সিগঞ্জে উৎসবের আমেজ। প্রচারণায় ব্যস্ত প্রার্থী সমর্থকরা। না ফেরার দেশে শেরপুর 3 আসনের জামাত প্রার্থী। এবং চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে আজ থেকে লাগাতার কর্মবিরতি। পণ্য আমদানি রফতানিতে অচলাবস্থা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আনিকা সুলতানা। নির্বাচনী সমাবেশে যোগ দিতে আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দুপুর 12টায় শহরের বেলস পার্ক মাঠের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এরপর বেলা 1:45টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। তার আগমনে উৎফুল্ল বরিশাল ও ফরিদপুরের মানুষ। তারেক রহমানের সমাবেশের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুর রহমান। তারেক রহমানের সমাবেশ ঘিরে সবশেষ আমাদের জানান। বরিশাল ব্লেস পার্কে আজকে দুপুরে বরিশাল এই ব্লেস পার্কেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি জনসভায় তিনি ভাষণ দিবেন। দীর্ঘ 20 বছর পরে তিনি এই বরিশালে আসছেন। এই তারেক রহমান বরিশালে আসাকে কেন্দ্র করে বরিশালে বিএনপি এবং সাধারণ মানুষদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। একই সাথে সকাল থেকে এবং বেলা যত বাড়ছে ততই কিন্তু এই সমাবেশ স্থলে জেলা উপজেলার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে সমবেত হচ্ছেন প্রিয় নেতাকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য। অধিক আগ্রহে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। তবে বিএনপি এই চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসাকে কেন্দ্র করে বেশ কিছু যেমন উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং অন্যদিকে দলীয় যে কোন্দল সেটিও নিরসন হবে এবং বরিশালবাসীর পক্ষ থেকে ব্যাপক তার কাছে প্রত্যাশা রয়েছে। যেহেতু বরিশাল একটি উন্নত একটি শহর, কর্মসংস্থান থেকে অর্থনীতি এবং বিভিন্ন সমস্যা জর্জরিত এই বরিশাল, সেই ক্ষেত্রে বরিশালবাসীর পক্ষ থেকে ব্যাপক তার কাছে প্রত্যাশা রয়েছে। আরেকটি বিষয়, বরিশালে এই তারেক রহমান আশাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই বরিশালে এই অধিক আগ্রহে এই মুহূর্তে অধিক আগ্রহে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। এই ছিল বরিশাল থেকে সর্বশেষ। ধন্যবাদ তারিকুল। জামাত ক্ষমতায় গেলে দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয়ে জামাত আমিরের বক্তব্য ইতিহাস নিয়ে মিথ্যাচারের শামিল। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে তিনি বলেন, ৭১-এর পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করা দলটি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে। সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন। জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভোটের আগে জামায়াতের আসল চেহারা বের হতে শুরু করেছে। এই দল ক্ষমতায় গেলে নারীর অধিকার সংকুচিত হবে বলেও মন্তব্য করেন রিজভী। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফেকি এবং মিথ্যাকে যদি আশ্রয় করতে হয়
আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন। এদিকে গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহদি আমিন। এতে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল এবং ফরিদপুর সফরের বিস্তারিত তুলে ধরা হয়। বরিশালে পৌঁছে দুপুর 12টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। দুপুর 1টায় তিনি বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং ফরিদপুরে পৌঁছে সেখানকার রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয়ে জামায়াত আমিরের দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন মাহদি আমিন। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনি উইল বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। নির্বাচনে বিএনসিসি ক্যাডারদের মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলে জানান তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বিএনসিসি ক্যাডারদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকে। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। একটি রাজনৈতিক দল ফেসিবাদী কায়দায় মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামীতে মেয়েদের বেতন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গাজীপুর শিল্পাঞ্চলের মানুষের সুবিধা নিশ্চিতে কাজ করবে তার দল। মঙ্গলবার বিকেলে গাজীপুরে আয়োজিত জনসভায় তিনি বলেন, দেশের সব মানুষের প্রতি ইনসাফ করবে জামাত। এর আগে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত সমাবেশে পরিবার এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি দেশের মানুষ আর দেখতে চায় না বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গাজীপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে জনসভা করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরের রাজবাড়ী মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামী আয়োজিত সমাবেশে তিনি বলেন, ইনসাফের বাংলাদেশ কায়েম হলে গাজীপুরকে শিল্পের মতো করে সাজানো হবে। আগামীতে নারীদের বেতন বৈষম্য দূর করার প্রতিশ্রুতিও দেন তিনি। গাজীপুরের প্রতি আমরা বেইনসাফি করব না। দাবি সবগুলা সঙ্গত। রেল ক্রসিং এর উপর ওভারপাস, এটা কোনো ব্যাপার না। ইন্টেনশন থাকলে 6 মাসে এটা সমাধান করা সম্ভব। গৃহে চলাচলে কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করব। এর আগে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় জামায়াত আমির বলেন, পরিবার, ব্যক্তি আর জনগোষ্ঠী ভিত্তিক রাজনীতি দেশের মানুষ দেখতে চায় না। সবাই জনগণের সরকার প্রত্যাশা করে। এ সময় নারী পুরুষের জন্য সমভাবে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না। পরিবার, ব্যক্তি, গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না। দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। এছাড়া কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী সভায় তিনি বলেন, জাতিকে বিভক্ত করার আর সুযোগ নেই। চোরাই পথে নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি রাজনৈতিক দল ব্যবসা শুরু করেছে। এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। অতীতের কাসন্দি শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ওগুলা শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিসমতে যারা হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। আফরিন পপি, মোহনা সংবাদ। হ্যাঁ ভোটের পক্ষে ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের রাজশাহীতে নির্বাচনী সমাবেশ ঘিরে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ রাজশাহীতে বিকেল 4:30টায় সমাবেশে যোগ দেবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। এর আগে নির্বাচনী জনসভায় রাজশাহী বিভাগের নওগাঁয় যোগ দেবেন 11টায়, এরপর চাঁপাইনবাবগঞ্জে 12:30টায়, এরপর গোদাগাড়িতে 3:30টায় এবং রাজশাহীতে 4:30টায় ও নাটোরে 6:30টায়।
নির্বাচনী প্রচারণায় আজ রাজশাহীতে জামায়াতের জনসভার প্রস্তুতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। জামায়াত আমিরের সমাবেশ ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। আমি আসলে প্রথমেই একটু সংশোধন করে দিতে চাই যে বাংলাদেশ জামাতের আমির অর্থাৎ আমিরের জামাতের যে রাজশাহী সমাবেশ সেটা আজকে নয়, আগামী কালকে আসলে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই রাজশাহীর মাদ্রাসা ময়দানে আমি যেখানে অবস্থান করছি সেই 1.5 লাখ ধারণকৃত যে মাঠ সে মাদ্রাসা ময়দানের নিশ্চয়ই আপনাকে একটু দেখাতে চেষ্টা করবো যে পেছনে প্যান্ডেল প্রস্তুত আছে এবং প্যান্ডেল থেকে আরম্ভ করে যে পুরো শহরের ভিতরে জামাতের পক্ষ থেকে যেভাবে সাউন্ড সিস্টেম বা মাইক লাগানো হয়েছে সেটা এই মাদ্রাসা ময়দানের আশেপাশে যে সমস্ত প্রশস্ত রাস্তাগুলো আছে পদ্মার ধারের এবং সামনে পশ্চিম দিকে জেলখানা এবং পূর্ব দিকে সিএনবির মোড় পর্যন্ত, পূর্ব দিকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত এই সমস্ত প্রশস্ত রোড গুলো আসলে মাইক জোড়া জোড়া মাইক বসানো হয়েছে এবং এইখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে সেই নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে জামাতের আমির তিনি আগামীকালকে আসলে তার সফর শুরু হবে নওগাঁ থেকে তারা চলে যাবেন চাঁপাইনবাবগঞ্জ থেকে গোদাগাড়ি হয়ে রাজশাহীর এই মাদ্রাসা ময়দানে তিনি বক্তব্য রাখবেন। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি রাজশাহীতে প্রথম জুলাই আন্দোলনে শাহাদত বরণকারী একজন শহীদের জানাজায় তিনি প্রথম আসেন এবং পরবর্তীতে তিনি 1 বছর আগে এই 8 দলীয় জোট যখন ছিল 8 দলীয় জোটের সমাবেশে তিনি উপস্থিত হতে পারেননি, কিন্তু তার আগে তিনি এখানে সমাবেশ করে গেছেন। তবে 11 দলীয় যে নির্বাচনী জোট সেই নির্বাচনী জোটের সমাবেশে তিনি আসলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের উপরে ভোট এবং দাঁড়িপাল্লার ভোটের পাল্লাকে ভারী করার জন্যই মূলত নেতৃবৃন্দ প্রস্তুত আছে। তো আনিকা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সমাবেশ স্থলের সর্বশেষ। ধন্যবাদ শ্যামল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে মুন্সিগঞ্জে। শহর থেকে গ্রাম, পাড়া, মহল্লায় নির্বাচনী তৎপরতা চোখে পড়ার মতো। প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। মোহাম্মদ সুজনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে মুন্সিগঞ্জের রাজনৈতিক মাঠ। 955 বর্গ কিলোমিটার আয়তনের মুন্সিগঞ্জের 3টি আসনে মোট ভোটার 14,19,614 জন। এর মধ্যে পুরুষ ভোটার 7,30,435 জন এবং মহিলা ভোটার 6,89,175 জন। তৃতীয় লিঙ্গের রয়েছেন 4 জন ভোটার। শ্রীনগর সিরাজদি খান নিয়ে মুন্সিগঞ্জ 1 আসনে ভোটার 5,39,303 জন। বিগত সময়গুলোতে ভোটাধিকার প্রয়োগ নিয়ে শঙ্কা থাকলেও এবার প্রার্থীরা আশা করছেন শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রতীকে ভোট দিতে পারবেন। মানুষ তাদের যে কাঙ্ক্ষিত পছন্দের যে প্রার্থী এবং তাদের যে প্রকৃত জনপ্রতিনিধি যাকে তারা সবসময় কাছে পাবে এবং যাদের দিয়ে তাদের উপকার হবে এবং দেশ এবং জাতির খেদমত হবে, এরকম প্রার্থীকেই তারা আগামী সংসদ নির্বাচনে বেছে নেবে। একমাত্র আমি দেখছি যে ধানের বিকল্প নাই। সবাই বলে যে না, আমরা ধান ছাড়া অন্য কোনো কিছু বুঝি না। তাই আমি আশা করি আল্লাহর উপরে ভরসা রেখা বিপুল ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হতে পারবো। মুন্সিগঞ্জ 2 লৌহজং টঙ্গিবাড়ি আসনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মিছিল, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আমরা চাবো যে আগামী সরকার আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং এই যুব সমাজকে একটি উন্নয়নমুখী যুব সমাজ এবং উন্নয়নমুখী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যুব সমাজকে বিভিন্ন জায়গায় দায়িত্ব অর্থাৎ কর্মশীল যুব সমাজ হিসাবে পরিণত করা, অর্থাৎ বেকার যুবকদের কর্মীর হাতে হাতিয়ারে পরিণত করা। জাতীয় পার্টি জনগণের স্বার্থের পক্ষে জনগণকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য জাতীয় পার্টি শত প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যে কোনো রাজনৈতিক যুদ্ধে লড়াইটা একটা ইনএভিটেবল পরিণতি অবশ্যই আমরা চাই, কারণ দেশের সামগ্রিক প্রেক্ষাপটে অনেক চেঞ্জ হয়েছে
এবং এই চেঞ্জের প্রেক্ষিতে মানুষ আসলে নতুন কিছু, নতুন সিস্টেম, নতুন মানুষ, নতুন রাজনৈতিক দল। মুন্সিগঞ্জ ৩, মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া আসনে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। আর ভোটারদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে বাড়তি আগ্রহ। মুন্সিগঞ্জ ২ না, শুধু টোটাল মুন্সিগঞ্জ ১, ২, ৩ মিলে মুন্সিগঞ্জ জেলার ব্যাপক উন্নয়ন আমরা প্রত্যাশী। যারাই নির্বাচিত হবে তাদের প্রধান ম্যানিফেস্টো হওয়া উচিত সড়ক যোগাযোগের ব্যবস্থাকে উন্নয়ন করা। আগে যারা ছিল এরা কোনো কিছু উন্নয়ন করে নাই, শুধু আনসার খাইছে। এলাকাকে বদলে ফেলতে হলে অবশ্যই একটি নির্বাচিত প্রতিনিধি আমাদের দরকার। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মুন্সিগঞ্জে এখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। কে হাসবে শেষ হাসি, সেটাই এখন দেখার অপেক্ষা। আফরিন পপি, মোহনা সংবাদ। শেরপুর ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মৃত্যু বিষয়টি নিশ্চিত করা হয়। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক কর্মচারী সংগঠনের নেতারা। আজ সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়। বন্দর এলাকায় আয়োজিত অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করেন শ্রমিক কর্মচারীরা। এর ফলে দেশের প্রধান এই সমুদ্র বন্দর থেকে পণ্যের আমদানি রফতানি কার্যক্রম অচল হয়ে পড়ে। নেত্রকোনা সদর হাসপাতালের ভেতরে কুকুরের অবাধ বিচরণে চরম আতঙ্কে রোগী, স্বজন ও স্থানীয়রা। ইতোমধ্যে শিশুসহ একাধিক ব্যক্তি কুকুরের কামড়ে আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সহ স্থানীয়রা। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মলয়রঞ্জন সরকারের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। নেত্রকোনা সদর হাসপাতাল, যেখানে মানুষ আসে সুস্থতার আশায়, সেখানে এখন কুকুরের আতঙ্ক। হাসপাতাল চত্বরের ভেতরে ও আশেপাশে একাধিক কুকুরের আস্তানা গড়ে ওঠায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। আমি বাইরে গেছিলাম, আমার কুকুরে কামড় দিয়েছে। ৫-৬টা কুকুরে মিললে আমার মেয়ের মনে হয় ৪০-৫০টার মতো কামড় দিচ্ছে। ১০টা-১১টার ভিতরে রোগীগুলা নিয়ে আসে, কুকুরগুলা ফট করে ধরে গেল, সমানে কামড় দিয়ে ধরে গেল। অভিযোগ আছে দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় কুকুরের উপদ্রব থাকলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এছাড়া জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিনও সরবরাহ করা হচ্ছে না। ৩টা ছাগল আনছিলাম, এই ৩টা ছাগলের মধ্যে 2টা ছাগলকে তারা এমন ভাবেই কামড় দিচ্ছে যে বাঁচানো অসম্ভব হয়ে গেছে। এই হাসপাতালে অনেক রোগী আসে, যারা অনেক রোগী থাকে তাদেরকেও বিরক্ত করতেছে। প্রশাসন যাতে এটার একটা সুব্যবস্থা করলে আমরা আমাদের পক্ষে ভালো হয়। কুকুরের উৎপাতের কথা স্বীকার করে সমাধানে পৌর প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের প্রতি আহ্বান জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ, যেমন হচ্ছে গিয়ে পৌর প্রশাসন আছে বা হচ্ছে গিয়ে প্রাণী সম্পদে অধিদপ্তর আছে, এদের মাধ্যমে যদি এটা সরানো যায় বা অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে হচ্ছে গিয়ে আসলে আমাদের সবার জন্য ভালো, হাসপাতাল কর্তৃপক্ষের জন্য ভালো, রোগীদের জন্য ভালো। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কুকুরের ভ্যাকসিনেশন ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসন। প্রাণী সম্পদের এখানে যে কর্মকর্তা আছে তাদের সাথে সমন্বয় করে যেদিন তারা সময় দিবে সেখানে আমরা এই কুকুর আমরা ধরে দিব, যাতে তারা ভ্যাকসিনেশনটা দিতে পারে। কুকুরের আতঙ্ক আরো ভয়াবহ আকার ধারণ করার আগেই জরুরি ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি জেলাবাসীর। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা, সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। নোয়াখালীতে শুরু হয়েছে মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশনের জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা। নাটোরের বড়াইগ্রাম উপজেলা কমপ্লেক্স চত্বরে বৈষম্যমুক্ত নবম পে স্কেল গেজেট বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেছেন সরকারি কর্মচারীরা।
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের উদ্যোগে জব ফেয়ার 2026 উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মহাদেবপুরে দুর্গাপূজা মণ্ডপ প্রতিনিধিদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা হয়েছে। ভোলার চরফ্যাশনের কলমি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা করেছেন ভোলা 4 আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন। নরসিংদীর মাধবদী মেহেরপাড়া ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দিনাজপুরের ঘোড়াঘাট পুরাতন পৌরসভা মাঠে দিনাজপুর 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী AZM জাহিদ হোসেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর 5 আসনে ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক করেছেন জেলা বিএনপির সহসভাপতি। জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতির নেতৃত্বে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। খাগড়াছড়িতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রার্থীদের সঙ্গে সেনা রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা হয়েছে। জামায়াত ইসলাম মনোনীত সিরাজগঞ্জ 1 আসনের প্রার্থী নির্বাচনী গণসংযোগ করেছেন। চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির মিরসরাই শাখা। লক্ষ্মীপুর 2 আসন রায়পুরে বিএনপি প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে পৌরসভার 5 নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানান আল জাজিরার প্রতিনিধি আহমেদ খলিফা। 53 বছর বয়সী সাইফের মৃত্যুর খবরটি তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান নিশ্চিত করলেও তার মৃত্যুর সঠিক পরিস্থিতি বা এর নেপথ্যে কারা ছিল তা এখনও অস্পষ্ট। লিবীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করে। সাইফ আল ইসলামের লিবিয়ায় সরকারি কোনো আনুষ্ঠানিক পদ ছিল না, তবে 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি তার বাবা প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির পর দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 20 বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান। জামায়াত ক্ষমতায় গেলে নব্য ফ্যাসিবাদ আবির্ভাবের শঙ্কা বিএনপি নেতাদের। পরিবার ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি আর চায় না মানুষ, বললেন জামাত আমির। ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয়। নির্বাচন ঘিরে মুন্সিগঞ্জে উৎসবের আমেজ, প্রচারণায় ব্যস্ত প্রার্থী সমর্থকরা। না ফেরার দেশে শেরপুর 3 আসনের জামাত প্রার্থী। এবং চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে আজ থেকে লাগাতার কর্মবিরতি, পণ্য আমদানি রফতানিতে অচলাবস্থা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ 1 নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।